ঈদের দিনে সকালে ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমি খুব সকালেই ঘুম থেকে উঠি। মোটামুটি 5টার ভিতরে আমি ঘুম থেকে উঠে পড়ি এবং ঘুম থেকে উঠে পড়ার পর আমি ব্রাশ করি, নিজেকে ফ্রেশ করার জন্য একটু মুখ ধুয়ে নেই এবং চারদিকে কিন্তু এখনও অন্ধকার আছে এবং এই পরিবেশটা খুবই সুন্দর। সকালে সতেজ বাতাস এবং গ্রামের বাতাস তো অবশ্যই বিশুদ্ধ হয়, শহরে আসলে এরকম পাওয়া যায় না। সো এই জিনিসগুলো কিন্তু গ্রামে অনেক সুন্দর লাগে। এবং আমি এখন পাঞ্জাবি টুপি পরে একদম পুরা নামাজের জন্য রেডি হয়ে গিয়েছি। আমি, আমার ভাই এবং আমার আব্বু, আমরা তিনজন মিলে আমরা প্রায় মসজিদে চলে এসেছি। এরপর আমরা সবাই ফজরের নামাজ আদায় করি এবং ফজরের নামাজ আদায় করার পর আমরা সবাই মিলে এখানে দোয়া দরুদ পড়তেছিলাম। ঈদের দিন অনেক ফজিলতপূর্ণ একটা দিন, সো আমরা এই দিনটাকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করব। আমরা সবাই নামাজ আদায় করে বের হয়ে যাই এবং আমাদের এলাকার একটা ট্র্যাডিশন হচ্ছে আমরা সবাই গ্রামবাসী মিলে একসাথে ফজরের নামাজ আদায় করি এবং এরপর আমরা কবরস্থানে যাই কবর জিয়ারত করার জন্য। এবং আমাদের এইখানে অনেক লোক ছিল, আমরা সবাই একসাথে হেঁটে যাচ্ছিলাম কবরস্থানে। আমরা প্রায় কবরস্থানের কাছে চলে এসেছি এবং আমার দাদার বাড়ি এলাকার এই ট্র্যাডিশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সবাই একসাথে ফজরের নামাজ পর সুন্দর একটা পরিবেশে হেঁটে হেঁটে কবরস্থানে যাই এবং সেখানে আমাদের মৃত ব্যক্তিদের জন্য আমরা দোয়া করি। এবং এইটা ছিল আমাদের কবরস্থান, যেখানে অনেকেই গিয়ে তাদের প্রিয়জনদের কবর জিয়ারত করতেছিল এবং এর সামনেই অনেক মানুষ সমবেত হচ্ছিল, যেখানে মৌলানা সাহেব অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছিল। এবং এই সময়টাতে আকাশে প্রচণ্ড মেঘ ছিল এবং যখন তখন বৃষ্টি নেমে আসবে এমন একটা অবস্থা ছিল। এবং ঈদের দিনে প্রতি বছরের বৃষ্টি হয়, এইটা একদম খুবই কমন বিষয় হয়ে গেছে আমাদের কাছে। কেন জানি না, সারা রোজা প্রচণ্ড রোদ থাকে এবং ঈদের দিনে বৃষ্টি হয়। এবং আমরাও যখন এখানকার বাসিন্দা হয়ে যাব, আমাদের উত্তরসূরি যারা আছে তারাও আমাদের জন্য দোয়া করবে। আজকে অনেক দূর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাদের যারা চাকরি করেন বিভিন্ন জায়গায়, তারাও এখানে কষ্ট করে এসেছেন আজকের এই দিন আমাদের আনন্দের সাথে শরীর। আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত বেদনাতুরভাবে স্মরণ করছি গত ঈদ থেকে আজ পর্যন্ত যারা এই কবরস্থানে চলে গেছেন। আমাদের কাছে তাদের তালিকাও তৈরি হয়েছে। আমাদের কবরস্থান কমিটিকে আমরা বলেছিলাম যে কবর জিয়ারত শেষে হালকা পাতলা বৃষ্টি হওয়া শুরু হয়ে যায় এবং চারদিকে মেঘ দেখে মনে হচ্ছিল যে প্রচণ্ড বৃষ্টি হবে। তো এই জন্য আমি এবং আমার ভাই আমরা দুজন একটা শর্টকাট রাস্তায় চলে আসছিলাম। একদম মাঠের মধ্য দিয়ে আমরা চলে আসি, যদিও রাস্তাটা মোটেও সুবিধার ছিল না, কিন্তু কি আর করার, চারিদিকে বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। সো বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য আমরা এই রাস্তায় চলে আসি এবং আমিও এই ভাঙাচোরা রাস্তা দিয়ে উঠে পড়ি এবং আমরা আমাদের বাড়িতে বৃষ্টির আগেই চলে আসতে সক্ষম হই। এবং যে আমার আম্মু এইখানে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটু ঝাড় দিচ্ছিল হালকা পাতলা। এবং আকাশে কিন্তু অনেক মেঘ জমে আছে, মনে হচ্ছে ভালো রকমের আজকে একটা ঝড় আসবে। এবং গ্রামের ঝড়গুলো কিন্তু খুবই ডেঞ্জারাস, গাছপালা সব একদম ভেঙে উপড়ে যায়। শহরে আসলে ওরকমভাবে বোঝাই যায় না এবং আমার তো দেখে ভয় লাগছিল যে ভালো পরিমাণে বৃষ্টি হবে। ঈদের দিন আসবে আর বৃষ্টি আসবে না, এটা আসলে হতেই পারে না। আমরা মাত্রই আমাদের ফজরের নামাজ পড়ে কবর জিয়ারত করে আসলাম এবং আসার পরেই আমাদের এখানে আকাশ দেখা, একটু আমাদের আকাশে কি ভয়ঙ্কর অবস্থা, একদম পুরো মনে হচ্ছে যে এখনই বৃষ্টি নেমে আসবে। সো এখন আমরা জানি না যে আজকে আমরা ঈদের নামাজ মাঠে পড়তে পারবো কি না। তো অনেক খারাপ একটা অবস্থা, মনে হচ্ছে যে পুরো রোজার বৃষ্টি আজকে একদিনে হবে। চারদিকে অনেক বাতাস, এদিক থেকে ঝড়ো হাওয়া আসতেছে। দেখা যাক এখন আসলে কি হয়। আমাদের আসলে প্রত্যেকবার ঈদে প্রায় এরকম হয় যে ঈদের দিন প্রচুর, সারা বছর পুরা রোজা দেখা যায় রোদ হয়, বাট ঈদের দিন বৃষ্টি হয়। তো যাই হোক, চেষ্টা করবো আমরা ঈদের নামাজটা ঈদ মাঠে পড়ার জন্য। তো দেখা যাক এখন কি হয়। আমার আম্মু এইখানে লুচি ভাজা শুরু করে দিয়েছিল, যেন নামাজের আগে আমরা কিছু খেয়ে যেতে পারি, যেহেতু ঈদের দিনে সকালে সবাই পায়েস লাচ্চা করে। সো আম্মু পায়েস লাচ্চা করেছিল এবং সেইগুলো যেন আমরা লুচি দিয়ে খেয়ে যেতে পারি এবং এটা আমার অন্যতম ফেভারিট একটা খাবার। সো এই জন্যই আর কি এটা করতেছে। মাত্রই আমি একটা দুর্দান্ত জিনিস পাই, এটা একটা লাইট এবং এটা মেবি আমার দাদার লাইট ছিল এবং এই লাইটটা আমি একদিন যত লাইট এখান থেকে অনেক ব্যক্তিগত একটা লাইট এবং এটা আমরা এখন তো দেখি সব প্লাস্টিকের তৈরি লাইট, বাট এই লাইটটা আমি দেখতেছি এটা টিনের তৈরি লাইট এবং এইটা ছিল মেড ইন হংকং। সো এই ধরনের লাইট কিন্তু এখন আর পাওয়া যায় না, খুবই রেয়ার। আমি এর আগে দেখি নাই, মানে হয়তো দেখেছি অনেক জাদুঘর বা এই টাইপের দেখেছি। তো এটা আমার খুব ইন্টারেস্টিং লাগছে। তো
এবং এই লাইট অবশ্যই আমার কাছে রেখে দেবো। জিনিসটা অনেক ভিন্টেজ টাইপের একটা লাইট এবং অনেক হচ্ছে পুরাতন আমাদের যে মুভি সেখানে হচ্ছে এই লাইটটা ব্যবহার করা হয়েছে, ততটুকু আমি শুনলাম এবং জানলাম আর কি। তো জিনিসটা খুব ইন্টারেস্টিং, ঈদের দিনে আমার একটা ইন্টারেস্টিং জিনিস পাইলাম, জিনিসটা খুব ভালো লাগলো আমার। এবং ইতিমধ্যে বাইরে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে এবং আমরা জানি না যে বৃষ্টি কখন ছাড়বে এবং বৃষ্টি ছাড়ার পরে আমাদের ঈদগাহ মাঠের অবস্থা কেমন হবে। অনেক বৃষ্টি, তো এখন একটু বৃষ্টি আমাদের হচ্ছে এখানে কমেছে, তো এই জন্য এখন আমাদের ঈদের নামাজ ছিল 9:30টায়, বাট এখন হচ্ছে আমাদের ঈদের নামাজ হবে 10:30টায়। এবং গ্রামের মধ্যে দিয়ে সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা ঈদগাহর উদ্দেশ্যে রওনা দিয়ে দেই। আমরা সবাই একসাথে যাচ্ছিলাম ঈদগাহ ময়দানে এবং আমরা প্রায় চলে আসি এবং সামনেই দেখা যাচ্ছে অনেক মানুষ। যদিও ঈদের দিন প্রচণ্ড বৃষ্টি হয়, বাট তারপরেও সবাই ঈদগাহ ময়দানে চলে এসেছে, কারণ ঈদের কিন্তু মেইন আনন্দ এই সবাই একসাথে ঈদের নামাজ পড়া, কোলাকুলি করা, এইটাতেই। সো এই জন্য সবাই কাদা পানি সব উপেক্ষা করেই চলে এসেছে এবং এইখানে আমাদের মৌলানা সাহেব তিনি হচ্ছে উক্তি দিচ্ছিলেন। এরপর আমি আমার এক ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বের হই। ইতিমধ্যে আমি একটা রিক্সা পেয়ে যাই এবং আমার এইখান থেকে যেতে মোটামুটি 20 থেকে 25 মিনিটের মতো সময় লাগবে। ঈদের ভেতরে কিন্তু বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটানো এবং রিলেটিভদের সাথে দেখা করা, এইগুলোই কিন্তু ঈদের মূল আনন্দ। সো এই উদ্দেশ্য হাসিল করার জন্যই আমি যাচ্ছি আমার সেই পুরানো একটা ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য। আমরা মেইনলি ঢাকাতে একসাথেই থাকতাম যখন আমি কলেজে পড়তাম আর কি। এখন তো এক একজন এক এক জায়গায়, এক একজন এক এক মেডিকেল, এক এক ভার্সিটি, সো তাদের সাথে আর সেভাবে কথা হয় না। সো যেহেতু এখন একটু সময় পেয়েছি, ছুটি পেয়েছি, একই এলাকায় এসেছি, তো এই জন্য আর কি ওদের সাথে দেখা করতে যাচ্ছি। আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করি এবং এরপরে আমরা ডিসাইড করি সবাই মিলে একটু বাঘাবাড়ি নৌবন্দর যেটা আছে ওটা একটু ঘুরে দেখব। এই নৌবন্দরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে উত্তর অঞ্চল মানুষের জন্য, কারণ ঢাকা চট্টগ্রাম বড় বড় শহর থেকে যে জ্বালানি সার এই জিনিসগুলো আছে সবগুলো কিন্তু এই পোর্টের মাধ্যমে আসা হয়। সো নদীপথে আসার কারণে এর খরচ অনেকটা কমে যায়, সো এতে করে অনেক বেশি লাভবান হয়। আর ঈদের দিন কিন্তু এই জায়গাটাতে অনেক লোক ঘুরতে আসে, চারদিকে অনেকেই জাহাজে ওঠে ছবি তুলে ফটোশ্যুট তোলে এবং এই জায়গাটাও সুন্দর। এই গরমের ভেতরে হালকা একটু স্বস্তি পাওয়ার জন্য অনেকেই নদীর তীরে আসে এবং এখানে কিন্তু প্রচণ্ড বাতাস লাগে। যদিও এখন শুষ্ক মৌসুম, এর জন্য এখানে পানি অনেকটা কমে গেছে, বাট যখন হচ্ছে এইটা মেইন বর্ষাকাল হয় তখন কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, একদম রাস্তা সমান হয়ে যায় পানিগুলা। এবং এখানে আমি এবং আমার বন্ধু সবাই হচ্ছে অন্য একটা জায়গায় যাচ্ছিলাম, জায়গাটা একটু রিস্কি আছে, পিছলে পড়ে গেলে হচ্ছে পানিতে পড়ে যাবে অনেকে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশের একটা অন্যতম অভ্যন্তরীণ নৌবন্দর বাঘাবাড়ি নৌবন্দরে। সো এটা সিরাজগঞ্জ জেলায় অবস্থিত, আমার এলাকায় সাদতপুরে অবস্থিত। সো এই বন্দরটা আসলে খুব ইন্টারেস্টিং একটা বন্দর, কারণ এই বন্দরের মাধ্যমে কিন্তু চট্টগ্রাম, ঢাকা বা যেখানে আমরা বলি না কেন বড় বড় যে পোর্ট বা বড় বড় বাণিজ্যিক এলাকা আছে তার সাথে হচ্ছে যোগাযোগ রক্ষা হয়। যদিও এই বন্দরটা এখন হচ্ছে নাব্য সংকটে ভুগতেছে। এখানে হচ্ছে একটা বড় জাহাজ চলানোর জন্য যেখানে হচ্ছে 10 থেকে 12 ফিট গভীরতা দরকার, সেখানে এখানে অর্ধেকেরও কম 5 ফিট বা হচ্ছে 7 ফিট এইরকম হচ্ছে গভীরতা আছে। তো এই জন্য এখানে নাব্য সংকটে ভুগতেছে। এই বন্দরটা মেইনলি হচ্ছে 1970-এর দিকে তৈরি করা হয়। পরবর্তীতে 1980 এবং 1990 সালের দিকে এখানে একটা ডিপো, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের ডিপো তৈরি করা হয় এবং তারপর থেকে এটা ভালোই উন্নতি সাধন হয়। তো আশেপাশে দেখা যাচ্ছে এখানে অনেক মানুষ ঈদের দিন মোটামুটি সবাই ভিড় করে। তো আমরাও ইতিমধ্যে ছোট একটা জাহাজে আছি এবং এই পোর্টটা চলার জন্য একটা স্পেশালাইজড পাওয়ার প্ল্যান্টও আছে। পিছনে হচ্ছে একটা পাওয়ার প্ল্যান্ট আছে যেখান থেকে কি বিদ্যুৎ উৎপন্ন হয়, বাট যদিও এটা এখন বন্ধ আছে। তো এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যে অনেকগুলো জাহাজ আছে। তো মেইনলি হচ্ছে এই পোর্টটা, বাঘাবাড়ি পোর্টটা ইউজই হয় হচ্ছে এই সার এবং হচ্ছে জ্বালানি এইগুলো হচ্ছে উত্তরবঙ্গে নিয়ে আসার জন্য। তো এইখানে হচ্ছে এই পাওয়ার প্ল্যান্ট এবং নদীর পাশেই করা হয়েছে যেন খুব সহজে হচ্ছে জ্বালানিগুলো পাওয়া যায়। এরপরে রাত হয়ে যায় এবং আমি ঘুরতে ঘুরতে চলে আসি আমার বাসায়।